কইছে রনি কুমির আছে কিন্তু অবশ্যই তুই হাত ধোয়া লাগবে না, তুই ওইটাই। কয় না কুমিরে কিছু করবে না, ওই হাত ধুইতেছে আর ভিতরেই থাবা দিয়ে নিয়ে গেছে একবারে। আমরা প্রায় 1 ঘন্টা হাঁটার পরে জঙ্গলের প্রায় একদম মাঝামাঝিতে আসছি। ওইখানে আইসা দেখেন এই গাছের উপরে বসে আছে। ওরে আমি কষ্টে পইরা যেই ডাল ধরি সেই ডাল ভাঙ্গা আমি পড়ি রে। আমাদের এই বনটা এখান থেকে আনুমানিক বলে 3 থেকে 3.5 কিলোমিটার এই নদীর ভিতরে ছিল আগানো। দেখতে মনে চাইলে হাঁটতে হবে, জঙ্গলে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পথ ফুরিয়ে যায় জঙ্গলের ভিতর দিয়ে। সুন্দরবনের যে নামের যে উৎস, যে সুন্দর কাঠ, এই হচ্ছে সেই সুন্দর কাঠ। এই গাছটা, এই যে এই গাছটা, এখানে এই সামনের যে গাছটা আছে, ওখানে আরেকটা গাছ আছে, ওইটা দেখা, এটা তো যাওয়া যাচ্ছে না। সুন্দরবনের নাম কিন্তু সেই সুন্দর গাছ, যেটা ওই গাছটার দাম অনেক বেশি। তো এই যে সেই গাছ, এই গাছের কারণেই কিন্তু এই বনের নাম সুন্দরবন। আর এই গাছটার দামও নাকি অনেক বেশি। গাছটার দাম এত বেশি কেন রিপন ভাই? আমার জানা সত্ত্বে এই গাছটা মানীয় গাছ, আর যত কাঠ আছে এর ভিতরে এই কাঠটা সব ফার্নিচারে, এই কাঠটা সৌন্দর্য, ফার্নিচারে মানে খুবই সৌন্দর্য কাঠ, শক্ত কাঠ, মজবুত। এটা কি সেগুন কাঠের চেয়েও দাম বেশি? সেগুনের চেয়েও দাম বেশি এটার। এটা দিয়ে ফার্নিচার বানানো হলে কি অনেক দিন যায় নাকি? অনেক দিন মানে শত শত বছর চলে যায়। ও, সেগুন কাঠের চেয়েও এই কাঠের দাম বেশি। এটাও সুন্দর কাঠ। হ্যাঁ, এটাও সুন্দর কাঠ। সুন্দরবনের যে নাম সেই সুন্দর কাঠ থেকে সেই গাছ কিন্তু এগুলা, আর এইগুলোর দাম নাকি সেগুন কাঠের চেয়েও বেশি। যদিও আমি আজকে প্রথম জানলাম। আমরা প্রথমে জানতাম যে সেগুন কাঠের দাম বেশি এবং সেগুন কাঠটাই সাধারণত ফার্নিচারের জন্য উপযুক্ত, তবে এই গাছটাও অনেক দামি। এই যে আমরা চলে আসছি এখানে কুমিরের প্রজনন কেন্দ্র, এই যে কুমির প্রজনন কেন্দ্র, এটাই হচ্ছে সেই কুমির প্রজনন কেন্দ্র। যদিও আমরা যখন ভিতরে ঢুকছিলাম তখন দেখলাম যে লেখা আছে যে কুমির হইতে সাবধান। ওই যে কুমির দেখা যাচ্ছে। আমরা এই প্রজনন কেন্দ্রের সামনে চলে আসছি, ও যে ওই পাশে কুমিরগুলো দেখা যাচ্ছে। আমরা একটু যাই ওখানে। ওখানে অনেক পর্যটকরা আছেন, ওনারাও দেখছেন কুমিরগুলোকে। কুমির দেখছো? বানর দেখে ভয় পাইছিল না? এখন কুমির দেখে কি ভয় লাগে? ভয় লাগে না? বানর চিপস থাবা দিয়ে নিয়ে গেছিল হাত থেকে থাবা দিয়ে নিয়ে গেছিল। ভালো আছেন আপনি? আপনি কি হয়? আমার নাতির হাত থেকে যে চিপস থাবা দিয়ে নিয়ে গেল। কি করার আছে? বাসা কোথায় আপনাদের? আমার বাসা শুভ সন্ধ্যা এখানেই। ও, এই ঘুরতে আসছেন? কুমির তো কপাল ভালো, কুমির তো উপরে। শীতের মৌসুম না, তো উপরে থাকবে। রনি নামে একটা ছেলেরে নিয়ে গেছে এই যে এই কুমিরে রনি নামে কিভাবে নিছে? থাবা দিয়ে নিয়ে গেছে, হাত দুইটাছে ওই বেষ্টনীর ভিতরে দুইটা। হ্যাঁ, হাত দুইটাছে, লগে ওর সাথে 3-4 জন লোক ছিল। আচ্ছা। তো ওর ভাবি ছিল লগে। কইছে রনি কুমির আছে কিন্তু অবশ্যই তুই হাত ধোয়া লাগবে না, তুই ওইটাই। কয় না কুমিরে কিছু করবে না, ওই হাত ধুইতেছে আর ভিতরেই থাবা দিয়ে নিয়ে গেছে একবারে শেষ। আর ফেরত পাইনি? না, ফেরত পাইছি, পরে লাশ উঠানো হয়েছে। তখন কি বেষ্টনী ছিল না? হ্যাঁ, বেষ্টনী ছিল, এর উপর থেকে উঠে যাইয়া হাত ধুইছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেই কুমির, এই যে কুমির, এইটাই নিয়ে গেছে। এই কুমিরই এই ছেলেটাকে নিয়ে গেছিল। রনি নামের যে ছেলেটা আছে ওনাকে নিয়ে গেছিল। লেখাপড়া করতেছিলেন। উনি ছেলেটা মালয়েশিয়াতে পড়াশোনা নাকি করতো। ছেলেটা কি করছে, এই বেষ্টনীটা যে আছে এখানে, এই বেষ্টনীটাকে উপর দিয়ে চলে গেছে। যে এখন কাঁটাতারের বেড়া আছে, তখন মনে হয় ছিল না, এটা ছিল। থাকার পরেও যে স্থানীয় মানুষ, না স্থানীয় লোক, না অস্থায়ী, ওর বাড়ি হলে পিচপুর, ভান্ডারিয়া। ও আচ্ছা, ভান্ডারিয়া থেকে এসে ও এই কাঁটাতারের বেড়া টোপকে, তখন কুমির হয়তো উপরে ছিল না, এখন যেমন এত বড় একটা কুমির ও তখন পানিতে ছিল, হাত ধুইতে উঠছে। যেহেতু এটা
খুবই জঙ্গল, তখন এই কুমিরটা দেখেন কত বড় একটা কুমির, এই কুমিরটা ওরে থাবা দিয়ে নিয়ে গেছে। মানুষ যখন যেখানে বেড়াতে যায় তার উচিত সেই জায়গার যে নিয়ম কানুন সেগুলো মেনে চলা, যার কারণে মানুষের কারণে আমাদের কারণেই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। আমরা আমাদেরকে উদাসীনভাবে চলাফেরা করি যে কোনো জায়গায়। আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু ডিসিপ্লিন মানার মানে ভাঙার যে বিষয়টা সেটা সবচেয়ে বেশি, ডিসিপ্লিন মানার চেয়ে মানুষ ভাঙে বেশি, যার কারণে কিন্তু আমাদের দেশে বিভিন্ন ধরনের ক্ষতি হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই যে কুমিরটা এত বড় বেষ্টনী, তারপরে এইখান দিয়ে হাত দেওয়ার তো কোনো মানে হয় না। একটা মানুষ ওখান থেকে হাত দিলে কুমিরটা তো যখন লাফ দিবে তখন তো তার হাতটা অটোমেটিক মুখের মধ্যে চলে আসবে। আমরা এখন রিপন ভাইয়ের একটা গান শুনবো। এই যে কুমিরের যে অভয়ারণ্যটা আছে এটার সামনে আমরা রিপন ভাইরে বলছি যে ভাই আবার একটা গান শোনাতে হবে। রিপন ভাই আমাদেরকে এখন একটা গান শোনাবে। রিপন ভাই, আমার কেউ রইল না রে এই দুঃখিনীর দরদি, আর কেউ রইল না রে। ওরে আমি কষ্টে পইরা যেই ডাল ধরি দরদি রে, সেই ডাল ভাঙ্গা আমি পড়ি রে। ওই আমার মাতা মরল, পিতা মরল রে, জোরের বাইসা রিয়া গেল রে। আমার মাতা মরল, পিতা মরল রে, জোরের বাইসা রিয়া গেল রে। আমার কপাল পোড়া রে এই দুঃখিনীর দরদি, আর কেউ রইল না রে। আমার কপাল পোড়া রে এই দুঃখিনীর দরদি, আর কেউ রইল না রে। এটা তো পালা। ওরে খুঁজতে খুঁজতে আমরা জঙ্গলের একদম মাঝখানে চলে আসছো। ওরে সেই একদম শুরুতে দেখছিলাম আমরা প্রায় 1 ঘন্টা হাঁটার পরে জঙ্গলের প্রায় একদম মাঝামাঝিতে আসছি। ওইখানে আইসা দেখেন এই গাছের উপরে বসে আছে। ওরে ওরে চিপস একটু হাতে দিয়ে ওরে একটু চিপস দিব আবার। ওরে ওরে হাতে একটু চিপস দেই, দেখি চিপস ও আবার খাবে। এই চিপস নে নে, চিপস খাবে না, ও রাগ করছে। ও ওইখানে আর অনেকগুলো বানর আসছে, এই জন্য ওদিকে চলে যাচ্ছে। নে নে, ও আয় 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 আয়, ও জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। জঙ্গলের ভিতরে তো যাওয়া সম্ভব না, ও আরো অনেকগুলো বানর দেখছে, এই জন্য হয়তো বা ভিতরে চলে যাচ্ছে। চিপসটাও নিচ্ছে না, আমরা তো আর ভিতরে যেতে পারবো না। ও যে ও চলে যাচ্ছে আস্তে আস্তে। নে আয় আয়, অনেকগুলো বানর দেখছে এই জন্য। এই জঙ্গলের শেষ মাথায় রয়েছে বিশাল সমুদ্র। এখানে আসা পর্যটকরা অনেকেই দীর্ঘ পথ হেঁটে চলে যান সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। শুকনো মৌসুমে এই জঙ্গলে পর্যটকদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। বর্ষায় জঙ্গলের ভেতরে চলাফেরা করা খুবই কষ্টদায়ক। এছাড়া পানি চলাচলের জন্য বনের ভেতরে বানানো সরু সাঁকোগুলো পারাপার হওয়া খুবই বিপজ্জনক মহিলা ও শিশুদের জন্য। তবে স্থানীয় ভাইদের সাথে কথা বলে জানতে পেরেছি এই বনে ভ্রমণ সম্পূর্ণ নিরাপদ। ধন্যবাদ দিতে চাই স্থানীয় বাসিন্দা রিপন ভাই ও শাহজালাল ভাইকে, যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখিয়েছেন। তাদের আন্তরিকতা ও আতিথেয়তা সত্যিই প্রশংসনীয়। বন্ধুরা, প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে, প্রায় 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি সেই সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। সুন্দরবনের যেই অংশটা, এটাই ছোট অংশ প্রায়, আর হয়তো অল্প কিছুক্ষণ সময় লাগবে।
দীর্ঘ রাস্তা হেঁটে ছোট ছোট ব্রিজ, ছোট ছোট জায়গা পার হয়ে জঙ্গলের ভিতর দিয়ে এখানে আসতে হয়। পর্যটকরা এখানে যারা একটু শক্তপোক্ত আছেন তারাই সাধারণত আসেন, আর বেশিরভাগ লোক ওই কুমির যে প্রজনন কেন্দ্রটা আছে ওটা দেখেই চলে যান। তো প্রায় অনেক রাস্তা হাঁটতে হয়েছে এখানে, পুরো জঙ্গল, কোনো দিকে কোনো কিছু নাই, মানুষ নাই। সুন্দরবনের কথা সব সময় শুনে আসছি, তো সুন্দরবনের যে এই শাখাটা আছে এখানে একটু দেখে যাই যে আসলে কীরকম সুন্দরবনের যে বদ্বীপ, মানে একটা অংশ এটা। বন্ধুরা, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো হাঁটার পরে সব কিছু ঘুরে ঘুরে দেখতে দেখতে শেষ পর্যন্ত আমরা সেই সমুদ্রের যে পার, সেই সমুদ্রের পাড়ে চলে আসছি। এখানকার বেশিরভাগ গাছগুলো কিন্তু পড়ে গেছে, পুরো দেখেন গাছগুলো নাই, গাছগুলো ভেঙে পড়ে গেছে। এই গাছগুলো নাকি সিডরের সময়, অর্থাৎ 2007 সালে যে সিডর হয়েছিল সেই সময় ভাঙা। এক একটা বিশাল বিশাল গাছ একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখানে। তো আরো অনেক গাছ নাকি ছিল, এগুলো পড়ে গেছে। তো কিছু সংখ্যক মানুষ তো দেখতে পাচ্ছি যে তারাও আসছে এখানে। আমরা একটু যাই সমুদ্রের পাড়ে। অসংখ্য গাছ ভেঙে পড়ে গেছে, অসংখ্য গাছ, এই যে সব ভেঙে একদম একদম সব গাছপালা পড়ে শেষ। আসলে আমাদের এই বনটা এখান থেকে আনুমানিকতা বলে 3 থেকে 3.5 কিলোমিটার এই নদীর ভিতরে ছিল আগানো। 2007 ছিডরে এই বনটা ভেঙে গেছে, আর অনেক বন ছিল এটা। তাই 2007-এ যে ভাঙা শুরু করলো আর থামলো না। এখান থেকে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই বনের গাছ যদি সরকার বিক্রি করতো তো অনেক টাকা হইতো। তো আসলে এই বনটার মতন ক্ষতি আমি কোনো বনে দেখি না এখন পর্যন্ত, আমার জানা সত্ত্বে, বুঝছেন। অনেক ক্ষতি আমাদেরই হয়েছে। দীর্ঘ পায়ে হাঁটা পথ শেষে সেই সমুদ্র, আর এখানে কিছু সংখ্যক পর্যটক আসছেন। এই যে একজন মুরব্বী আছেন, উনিও আসছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আমাদের বাড়ি এই জায়গায়, কোন জায়গায়? এই ফকিরঘাট। ফকিরহাট? হ্যাঁ, ফকিরঘাট আমাদের বাড়ি। আর সাতক্ষীরা থেকে কি আসছে? সাতক্ষীরা থেকে আমাদের মেহমান আইছে, আচ্ছা, তাকে নিয়ে আমি ঘুরতে আইছি। আপনি করতে আসছেন? হ্যাঁ। আপনার বাড়ি এখানে? আমাদের বাড়ি এখানে, এই স্থানীয় আমি। স্থানীয় আপনি। এই যে হ্যাঁ। ওনাদেরকে নিয়ে আসছেন, ওনাদের কষ্ট হয় না এই যে এতটা পথ হেঁটে আসছেন? হেঁটে দেখতে মনে চাইলে হাঁটতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে একটু কষ্ট করে দেখতে ইচ্ছে হয়, হ্যাঁ, সমুদ্র ওই তো দেখতে, জঙ্গলে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে পথ ফুরোই যায়। জঙ্গলের ভিতর দিয়ে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে মেহনত আর লাগতে আছে না, না, মেহনত শেষ হয়ে যায় দেখতে দেখতে। আচ্ছা। এই সাগরের পারে আইছে, কষ্ট হইলেও এখনো তো ঘুরতে আছে, ই করতে আছে। হ্যাঁ, অল্প কিছু সংখ্যক পর্যটক আসছেন, খুব আহামরি কেউ আসেনি। আরো কিছু কিছু লোক ওই যে আসতেছেন, আমরা দেখতেছি ওই যে আরো কিছু মানুষ আসতেছেন। তো অনেক দীর্ঘ পথ হওয়াতে অনেকে সাহস করে আসতে পারেন না। আবার অনেকে যারা একটু স্বাবলম্বী বা হাঁটতে পারেন তারাই একমাত্র এখানে আসতে পারেন।